আর্জেন্টিনা ইংল্যান্ড এটা শুধু একটা ম্যাচ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক ইতিহাস, অনেক বিতর্ক, অনেক রাজনৈতিক প্রেক্ষাপট এবং সাম্প্রতিক অতীতে মাঠে এবং মাঠের বাইরে দুই দেশের অনেক আলোচিত ঘটনা এবং সাম্প্রতিক আন্তোনিও রাতিনের মৃত্যুতে কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছিল আর্জেন্টিনা দল। সমর্থকদের মধ্যেও একটা উত্তেজনা কিন্তু আমরা সাম্প্রতিক দেখেছি। সুতরাং এই ম্যাচটা মাঠে গড়ানোর আগে অনেক কিছু কিন্তু ব্যাকগ্রাউন্ডে অলরেডি রং দিয়ে দিয়েছে। হ্যারি কেইন কখনো মুখোমুখি হননি মেসিদের, মেসি কখনো মুখোমুখি হননি আর্জেন্টিনার। 2005 সালে সবশেষ এই দুই দল মুখোমুখি হয়েছিল, 3-2 সেই ম্যাচটা জিতেছিল ইংল্যান্ড। তার আগে ওয়ার্ল্ড কাপে 2002 সালে 2002 বিশ্বকাপে ডেভিড বেকহামের পেনাল্টিতে সেই ম্যাচটা জিতেছিল ইংল্যান্ড। তার আগের যে দুইটা লড়াই সেখানে একচেটিয়া আর্জেন্টিনা। বিতর্কিতভাবে ডেভিড বেকহামের লাল কার্ড দেখতে দিয়েগো সিমিওনের প্ররোচনা এবং তার প্রেক্ষিতে ডেভিড বেকহামের ভিলেন হয়ে যাওয়া, পেনাল্টি শুট আউটে গিয়ে সেই ম্যাচটায় রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। আর্জেন্টিনা জিতেছিল। তার আগের যে এডিশনটা 1986-তে যখন দেখা হয়েছিল এই দু দলের, তখনও সেখানে গোল অফ দ্য সেঞ্চুরি যেমন ছিল দিয়েগো মারাদোনার, ছিল হ্যান্ড অফ গড, যেটি নিয়ে আলোচনা, যেটি নিয়ে বিতর্ক। তাতে কোনো অনুশোচনা বা কোনো কিছু ছিল না দিয়েগো মারাদোনার। সেই লজ্জা বা কলঙ্কের এক ইতিহাস জড়িয়ে আছে সেই ম্যাচটিকে ঘিরে। ইংলিশরা সেটি হয়তো বা আজও এখনো ভোলেনি। আর তার আগে 66 বিশ্বকাপে যখন মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ইংল্যান্ড, আন্তোনিও রাতিন ক্যাপ্টেন আর্জেন্টিনা দলের, তার সঙ্গে রেফারির এবং ইংল্যান্ডের প্লেয়ারদের যে মিস ইন্টারপ্রিটেশন এবং ম্যাচের তাৎক্ষণিক ঘটনার প্রেক্ষিতে তাকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলা এবং ম্যাচ শেষে মাঠের বাইরে গিয়ে সেন্ট জর্জেস ক্রস ছিঁড়ে ফেলা কর্নার ফ্ল্যাগ থেকে এবং রানী এলিজাবেথের জন্য রেড কার্পেট যে বিছানো হয়েছিল সেখানে বসে প্রতিবাদ জানানো। আন্তোনিও রাতিনের সেই ঘটনাটা এই দু দলের যে বিতর্কিত অতীত তার একটা গুরুত্বপূর্ণ অংশ হ্যান্ড অফ গড দিয়েগো মারাদোনার, এবং একই সঙ্গে ডেভিড বেকহামের যে লাল কার্ডটা দিয়েগো সিমিওনে তিনি যে প্ররোচিত করেছিলেন সেই লাল কার্ডটার জন্য, এবং সেটি কিন্তু একটা বিতর্ক হয়ে আছে এখন অবধি। তো সবকিছু মিলে আমরা যদি দেখি এই দুই দল যখন লড়তে যাচ্ছে, সব মিলে আমরা যখন দেখবো এই দুই দল আটলান্টায় মুখোমুখি হতে যাচ্ছে অনেকগুলো ফ্যাক্টরের পাশাপাশি স্পেন ফ্রান্সের ম্যাচের মতো কিন্তু এখানেও কিছু বিষয় এসে দাঁড়াবে। ইংল্যান্ড স্ট্রাগল করেছে লাস্ট ম্যাচটায়, তবুও এই জায়গাটা এসেছে। মেক্সিকোর সঙ্গে অনেক কষ্টার্জিত জয় ছিল, 10 জনের দল নিয়ে খেলেছে। আর আর্জেন্টিনাকে নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না, তারা প্রত্যেকটা ম্যাচে সাফার করেছে। কেপ ভার্দে, ইজিপ্ট, তারা সাফার করেছে সুইজারল্যান্ডের সঙ্গে, তারা 90 মিনিটসের বেশি ম্যাচেস খেলেছে। তাদের যে ম্যাচের এক্সট্রা টাইমগুলো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেটা গিয়ে অলমোস্ট একটা হাফ ম্যাচের সমান তারা টাইম বেশি খেলেছে ইংল্যান্ডের তুলনায়। সুতরাং তাদের মধ্যেও টায়ার্ডনেস থাকবে। তবে এই ম্যাচটা আটলান্টায়, যেখানে শেষ ম্যাচে ইজিপ্টকে তারা হারিয়েছিল কিন্তু অনেক বিতর্কের মধ্যে দিয়ে, সেই বিতর্কগুলো ইংল্যান্ড ম্যাচের আগেও কিন্তু আলোচনায় উঠে আসছে এবং এগুলো নিয়ে ব্রিটিশ মিডিয়ায় কথাবার্তা হয়েছে যে FIFA is giving some favor to Argentina, বাট ওইগুলোর থেকেও বড় কথা এইবার ইংল্যান্ড তারা যেহেতু দুর্দান্ত খেলছে, হ্যারি কেইন এবং একই সঙ্গে জুড বেলিংহাম দুজনেই 6টা করে গোল করে গোল্ডেন বুটের তালিকায় দারুণভাবে আছেন। মেসি এবং এমবাপ্পে 8 গোল করে, তারা 2টা গোল বেশি নিয়ে তাদের উপরে। বাট তাদের সামনে সুযোগ আছে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলো যেহেতু তারা খেলবেন, গোল্ডেন বুট তারা পেতেই পারেন। তো এই দুইজন প্লেয়ার, বুকায়ো সাকা মাঝমাঠে, ডেকলান রাইস, অ্যান্টনি গর্ডনের মতো ব্রিলিয়ান্ট উইঙ্গার, তো আমরা হয়তোবা দেখতে পারবো যে এই ম্যাচে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স কিন্তু ইংল্যান্ডের তুলনামূলকভাবে আর্জেন্টিনার থেকে বেশি ভারী হয়ে থাকবে মাঠ জুড়ে, সেটা খুব স্বাভাবিক। তবে আর্জেন্টিনার যেটা আছে, 39 বছর বয়সী লিওনেল মেসি এবং তার দলের বাকি 10 জন, তার যে সৈন্য, তারা হচ্ছে একটা পুরো টিমের মতো খেলছে। আর এই ইউনিট বা এই টিম স্পিরিটটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। যেমনটা ফ্রান্সের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দুর্দান্ত ছিল, কিন্তু টিম ইউনিটটা বেটার ছিল স্পেনের। আর্জেন্টিনার মূল শক্তিটাও হচ্ছে তাদের টিম স্পিরিট, এবং এই স্পিরিটের জোরে তারা ইংল্যান্ডকে হারানোর একটা বড় আশা ভরসা নিয়ে মাঠে নামছে। আর এই স্পিরিটের জোরে তারা আশা করছে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক ফাইনালে জায়গা করে নিবে, যেটি করেছিল তারা গত বিশ্বকাপে। ইংল্যান্ড অনেকবার চেষ্টা করেছে ফাইনালে যাবার, সেই সৌভাগ্য তাদের হয়নি। 90 বিশ্বকাপে পল গ্যাসকোয়েনের ইংল্যান্ড তারা সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। 2018 সালে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। খুব কাছে গিয়েও বারবার তারা আশাহত হয়েছে। তারা সেমিফাইনালে যখন এসেছে, এবার ইংল্যান্ডের সামনে সুযোগ 1966 বিশ্বকাপকে রিপিট করার। আর্জেন্টিনার ডিফেন্স এই টুর্নামেন্ট জুড়ে ভালনারেবল ছিল। লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, তাদের জন্য চ্যালেঞ্জ হ্যারি কেইন, জুড বেলিংহামের মতো ফায়ার পাওয়ার যারা আছে তাদেরকে ঠেকানোর। এইটা খুবই কঠিন কাজ। সেখানে লিয়ান্দ্রো পারেদেস, তার রোলটাও কিন্তু দুর্দান্ত। এই টুর্নামেন্টে পারেদেস আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত নকআউট ফেজে ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছেন। ইংল্যান্ডের মতো দলের এগেইনস্টে
উইংয়ে কিন্তু আপনার দুইজন ভালো প্লেয়ারের ইনক্লুশন খুবই জরুরি আর্জেন্টিনার। আমরা দেখছি আলেক্সিস ম্যাক আলিস্টারকে মাঠের বাঁ পাশটায় খেলতে, রদ্রিগো দে পলকে ডান পাশে থাকতে, কিন্তু একজন যে স্পিডি উইঙ্গার সেই অভাবটা কিন্তু আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে ভোগ করেছে। কখনো আমরা সেই জায়গায় ঘাটতি পূরণে মেসিকে মাঠের রাইট উইংয়ে জায়গা নিতে দেখেছি এবং তার লেফট ফুটের কার্লারগুলো তিনি করার চেষ্টা করেছেন সেই জায়গা থেকে। বাট এই মুহূর্তে আর্জেন্টিনার জন্য ইংল্যান্ডকে আটকাতে গেলে বেশ কিছু অপশনস লাগবে। আমরা জানি যে প্রসেসগুলো আর্জেন্টিনা অনেক সময় তুলতে পারে, সেটি আটকানোর জন্য ইংল্যান্ডের স্ট্র্যাটেজিতে ড্যান বার্নকে নামানো, যেটা তারা প্রায়ই করেছে। তার উচ্চতা 6 ফুট 8 ইঞ্চি উচ্চতা ড্যান বার্নের, একই সঙ্গে ইংল্যান্ডের সেন্টার ব্যাকদের উচ্চতাও কিন্তু বেশ, যেমন জন স্টোনসের কথা আমরা বলতে পারি। সুতরাং এই জায়গায় আর্জেন্টিনা অনেক সময় ক্রস খেলার চেষ্টা করেছে। লাস্ট ম্যাচেও সেট পিস থেকে গোল করেছেন আলেক্সিস ম্যাক আলিস্টার। আর্জেন্টিনার প্রত্যেক ম্যাচে কিন্তু সেট পিস থেকে কিছু না কিছু করার চেষ্টা করছে, তো সেইগুলো ব্লক করতে চাবেন ইংল্যান্ড। সেট পিসে কিন্তু ইংল্যান্ডও দুর্দান্ত, ডেকলান রাইস, হ্যারি কেইন, তারা কিন্তু সেট পিসে দারুণ সব ডেলিভারি প্রডিউস করে থাকেন এবং সেই জায়গা থেকে ফ্রি কিক গুলো কিংবা কর্নার গুলো কিন্তু ইংল্যান্ড তাদেরকে হ্যান্ডেল করতে না পারলে সেটাও আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জিং হবে। আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে দেখা গেছে তারা গোল কনসিড করলে অপোনেন্টকে চেজ করতে পছন্দ করে, অর্থাৎ গোল খেয়ে গেলে আর্জেন্টিনার বেস্টটা আরো বেশি বেরিয়ে আসে। তবে ইংল্যান্ডের মতো বড় দলের সঙ্গে ম্যাচে এসে আর্জেন্টিনা চাইবে না ওই লাস্ট 10-15 মিনিটের ম্যাচের অনিশ্চয়তাটুকু রেখে দিয়ে ম্যাচ এইভাবে জিততে, কারণ ইংল্যান্ড, আপনি যদি ইংল্যান্ডের সঙ্গে এইভাবে ম্যাচ চেজ করেন ডেফিনেটলি তারা আপনাকে কিল করে ফেলবে। সো আর্জেন্টিনা উইল বি ভেরি ওয়ারিড। লিসান্দ্রো মার্টিনেজ এবং একই সঙ্গে ক্রিস্টিয়ান রোমেরোর কথা বলছিলাম, গোলকিপিং হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ তিনিও স্লপি ছিলেন। হি উইল ট্রাই যে তার যে ফাম্বলগুলো হয়েছে, তার যে স্লপি মিস্টেকগুলো এই ওয়ার্ল্ড কাপে হয়েছে এইখানে রিপিট না করতে, কারণ আমরা জানি ওরকম মিস্টেক বা স্লপি যদি মার্টিনেজ হন, কিভাবে রিবাউন্ডে জুড বেলিংহাম আগের ম্যাচটায় গোল করেছেন। হি ইজ ভেরি শার্প জুড বেলিংহাম ইংল্যান্ডের বক্সে। একটু কথা হচ্ছিল তার শোল্ডার ইনজুরি নিয়ে, বাট হি ইজ রিকভার্ড, তিনি খেলার মতো অবস্থায় আছেন। অনলি জারাল কানসা এবং একই সঙ্গে জর্ডান হেন্ডারসন এই দুইজন প্লেয়ার ইংল্যান্ডের তারা ইনজুরিতে মাঠের বাইরে থাকবেন, বাকি সবাই ফিট আছেন। অর্থাৎ সেই ইনজুরি কনসার্ন গুলো ইংল্যান্ডে যেগুলো ছিল সেগুলো এই মুহূর্তে ওইভাবে নাই। ডেকলান রাইসের পেটের সমস্যা ছিল, সেটিও তিনি সেরে উঠেছেন। হি উইল বি দেয়ার উইথ এলিয়ট অ্যান্ডারসন, ইংল্যান্ডের এই দুই পিভট। আর্জেন্টিনাকে একটু সতর্ক থাকতে হবে তাদের ডিফেন্স নিয়ে। যে কথাটা বলছিলাম, গোল বের করা আর্জেন্টিনার, তাদের মেসি নির্ভরতা নিশ্চিত করে তারা অ্যাসিস্ট এবং গোল আছে। কিলিয়ান এমবাপে ফাইনালে যাচ্ছেন না, গোল্ডেন বুটের রেসটা মেসির সঙ্গে কিলিয়ান এমবাপের আছে 8 গোল, তার একটা গোল করলেই ছাড়িয়ে যাবেন এমবাপ্পেকে। গোল হয়তো বা মেসি করার চেষ্টা করবেন, অথবা মেসি কন্ট্রিবিউট করে যাচ্ছেন অ্যাসিস্ট বা অন্য কোনো কিছু। মেসিকে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রালি যাচ্ছেন, উইংয়ে যাচ্ছেন। ইংল্যান্ড এই ম্যাচটায় আপনি দেখুন, সুইজারল্যান্ড মেসিকে কিন্তু টোটালি মানে তারা বোতলবন্দি করে রাখতে পেরেছিল। তারা ম্যাচের একটা মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমরা দেখেছি যে মেসির হয়ে বা মেসিকে স্বতঃস্ফূর্ত হয়ে খেলার সুযোগ দেন। ইংল্যান্ড কিন্তু সেই কাজটাই করার চেষ্টা করবে। ডেকলান রাইস কিংবা অন্যরা যারা আছেন তারা মেসিকে কড়া পাহারায় রাখবে। মেসি নিশ্চিত করেই সেই ফাঁদ ছিঁড়ে বের হতে চাইবেন এবং লিওনেল স্ক্যালোনির এখানেই আসলে মূল খেলাটা। ম্যাচের ফেজ বা সিচুয়েশন অনুযায়ী তিনি তার ট্রুপস যারা আছেন তাদেরকে এমনভাবে রোটেট করেন, এমনভাবে তাদের পজিশন চেঞ্জ করেন, সেটা হয়তো বা রিড করাটা অপোনেন্ট কোচের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। বাট টমাস টুখেল গেম রিডিং এ কিন্তু দুর্দান্ত। আপনি কাজ হচ্ছে না, আপনার মেইন প্লেয়ার খেলতে পারছে না, তিনি কিন্তু মানে একদম হেজিটেট করেন না। হ্যারি কেনকে তুলে নিতে হবে, তুলে নেন। বেলিংহামকে তুলে নিতে হবে, তুলে নেন। তিনি আগের ম্যাচে ডেকলান রাইসকে তুলে নিয়েছিলেন, তার কাছ থেকে যে আউটকামটা দরকার ছিল সেটা তিনি পাচ্ছিলেন না। সুতরাং টমাস টুখেল ম্যাচের ভেতরে তিনি কিন্তু আরো বেশি অবজার্ভ করেন যে কোথায় তার কি উইকনেসেস কাজ করছে, কোন জিনিসটা কাজ করছে না। আমরা দেখেছি আগের ম্যাচে তিনি ঠিক সেই কাজটাই করেছেন। ইংল্যান্ড ইজ ভেরি শার্প। এই দুই মাথা স্কালোনি এবং টমাস টুখেল, তাদের মধ্যকার যে যুদ্ধ একটা হতে যাচ্ছে সেটি দেখা। আমি দেখতে পাচ্ছি হুলিয়ান আলভারেজ এই ম্যাচেও স্টার্ট করবেন। গত বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার সঙ্গে ডাবল করেছিলেন, আগের ম্যাচে একটা দুর্দান্ত গোল করেছেন সুইজারল্যান্ডের সঙ্গে। হুলিয়ান আলভারেজ ব্যাক টু হিজ রিয়েল শেপ, এবং এই ম্যাচে হুলিয়ান আলভারেজ ডিফারেন্স মেকার হলেও হতে পারেন। হি নোজ some of these players, like ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুবাদে ম্যানচেস্টার সিটিতে খেলেছেন, তিনি সতীর্থ হিসেবে পেয়েছিলেন জন স্টোনসকে, সেন্টার ব্যাক হিসেবে খেলবেন ইংল্যান্ডের, এবং আরো অনেকেই আছেন যাদেরকে তিনি চেনেন, কাছ থেকে দেখেছেন। তো এই জায়গাটায় হুলিয়ান আলভারেজ একটা কি প্লেয়ার হতে পারেন। এনজো ফার্নান্দেজ চেলসিতে খেলেন, এনজো ফার্নান্দেজকে কিন্তু খুব ক্লেভারলি হ্যান্ডেল করার চেষ্টা করবে ইংল্যান্ড। তারা চাইবে আর্জেন্টিনার মিডফিল্ড যেন যে চতুরতার সাথে ফাংশন করেছে সেটি যাতে না করে। যদি আর্জেন্টিনার মিডফিল্ড সচল হয়ে যায়, যদি আর্জেন্টিনার মিডফিল্ড বল প্লে করে, বলের যোগান দেয় ঠিকঠাক ভাবে, তাহলে কিন্তু ইংল্যান্ডের জন্য আর্জেন্টিনার যে স্পিরিট সেটিকে বন্ধ করা, সেটিকে থামানো খুব কঠিন হবে।
আর্জেন্টিনার ফ্রেশ লেগস যখন মাঠে নেমেছে আগের ম্যাচে চেঞ্জে, সেগুলো একটা ডিফারেন্স মেক করেছে। যে উইংয়ের কথা বলছিলাম, সেখানে যদি থিয়াগো আলমাদাকে দিয়ে চেষ্টা করেন স্কালোনি, সেটিও হয়তো বা ভেবে দেখার মতো একটা বিষয় হবে, এবং সেক্ষেত্রে পরিবর্তনগুলো হয়তো বা দেখা যেতে পারে ইংল্যান্ডের সঙ্গে সিগনিফিকেন্ট হয়ে এসেছে। বেলিংহামের সঙ্গে টুখেলের বাদানুবাদ পুরনো। গত ম্যাচের শেষেও নরওয়ের সঙ্গে টুখেল একটা কমেন্ট করেছেন যে ইংল্যান্ডের পারফরমেন্সে তিনি খুশি নন। বেলিংহাম বলেছেন যে তিনি কখনো শার্লট এবং হল্যান্ডের সঙ্গে খেলে দেখেননি কেমন লাগে। তো এই জায়গাগুলো নিয়ে পরবর্তীতে আবার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন টমাস টুখেল। এগুলো নিয়ে অনেক কথা আছে, অনেক বিবাদ আছে। ইংলিশ মিডিয়া অনেকদিন পর একটা সুযোগ দেখছে আর্জেন্টিনার সঙ্গে ইংল্যান্ডের এই যে দুর্দান্ত দলটা, তারা ম্যাচ আপ করবে, এবং আর্জেন্টিনার যে সেই কি একটা সিচুয়েশন ছিল পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে, তার ফায়দা নিয়ে ফাইনাল নিশ্চিত করার জন্য ইংল্যান্ডের সেই কথাটাই তারা বারবার ইঙ্গিত করিয়ে দিচ্ছেন যে এই আর্জেন্টিনা বিটেবল, অজেয় না। আমি বিশ্বাস করি আর্জেন্টিনা সত্যিকার অর্থেই বিটেবল, বাট আর্জেন্টিনাকে আর্জেন্টিনা হয়ে খেলতে গেলে যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, ইংল্যান্ডকে সুযোগ দিয়েছেন, এবার আপনি কেপ ভার্দে ইজিপ্টের সাথে কামব্যাক করতে পেরেছেন, এই ম্যাচে পারার কোনো সুযোগ নেই। সুতরাং আর্জেন্টিনাকে এই ম্যাচে একেবারে শুরু থেকে অন টপ হতে হবে, ইন্টেন্সিটি অনেক হাই হতে হবে। যে জড়তা নিয়ে, যে মন্থরতা নিয়ে আগের ম্যাচগুলো তারা খেলেছে কিছুটা স্লো অ্যান্ড স্টেডি, এই ম্যাচে হয়তো বা আমরা সেটা নাও দেখতে পারি, ডিফারেন্ট কাইন্ড অফ আর্জেন্টিনাকে দেখতে পারি। আমি জানি না তারা আসলে কতটা এক্সস্টেড, বাট ইংল্যান্ড দে উইল বি ভেরি টায়ার্ড, বিকজ তারা অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো সিটির উচ্চতায় খেলেছে, মায়ামি হিটে খেলেছে আগের ম্যাচটায় নরওয়ের সঙ্গে। সুতরাং এই ম্যাচটা দুই দলের জন্যই আমি বলবো যে চ্যালেঞ্জিং একটা ম্যাচ, এবং সেখানে খুবই টাইট হবে। আমার কেন জানি বিলিভ হচ্ছে ইংল্যান্ড এই ম্যাচটা জিতে যাবে, আর্জেন্টিনাকে হারিয়ে দেবে। হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক? জাস্ট কমেন্টে আপনারা জানান।